মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে জঙ্গিপুর গেলাম, মিঠিপুর, রঘুনাথগঞ্জ। দ্বিতীয় পর্বে মুর্শিদাবাদ আসা, টাঙায় চড়ে বেশ কিছু জায়গায় যাওয়া, যেমন জাফরগঞ্জে মীর জাফরের কবর, নসিপুর আখড়া। সেই অসমাপ্ত গল্পই এই পর্বে শেষ হবে। প্রথম দুই পর্বের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আপনাদের একান্ত অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সকলের সাথে শেয়ার করুন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন রেল ব্রিজের জন্যে নসিপুর নামটা সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন। এটা নসিপুর রাজবাড়ি। এক সময়ের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ শহর যখন উন্নতির শিখরে পৌঁছয়, সেই সময় অর্থাৎ অষ্টাদশ শতকে পানিপথ থেকে ব্যবসা করতে আসেন রাজা দেবী সিংহ। নসিপুরে তিনি একটি রাজবাড়ি নির্মাণ করেন। ইংরেজরা উপনিবেশ স্থাপনের পর দেবী সিংহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ট্যাক্স কালেক্টর হন। তাঁর তৈরি সেই রাজবাড়ির পাশেই 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর বর্তমানের এই প্যালেসটি নির্মাণ করেন। বাহাদুর শুনেই বুঝতে পারছেন যে ইংরেজদের সাথে তাঁর সখ্যতা ছিল। এই প্যালেসেও ব্রিটিশ স্থাপত্যের ছাপ স্পষ্ট। এখন এই রাজবাড়িটি মিউজিয়ামের ভিতর ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। মিউজিয়ামের ভেতর একটা ছবি তুলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর্ট গ্যালারি, মুঘল যুগের ভাস্কর্য, তৈলচিত্র ইত্যাদি তো আছেই। ইন্টারেস্টিং যেটা দেখলাম মিউজিয়ামের মধ্যে, তা হলো এমন এক আয়না যাতে নিজেকে দেখা যায় না, কিন্তু পাশের সব কিছুই দেখা যায়। রাজবাড়ির মধ্যে বহু পুরাতন অষ্টধাতু, কোষ্ঠী পাথর, শ্বেত পাথরের মূর্তি আছে, যা আজও নিয়মিত পূজিত হয়। জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ যে নবাবদেরকে টাকা, সোনার টাকা নবাবদেরকে সুদে খাটাতেন, সুদখোর লোক ছিলেন। এখানে আছে সোনার উপর জরির শাড়ি, তালের পাতা দলিল, সোনার খাজানা, সোনার মোহর, ঢাল, তরোয়াল, আয়না, ব্রিটিশ পিরিয়ডের গাড়ি, এসব দেখবেন এবং আন্ডারগ্রাউন্ডে নামবেন। এখানে 30 টাকা করে প্রবেশ মূল্য আছে। ভিডিওতে যেটা দেখছেন সেটাকে স্থানীয়রা জগৎ শেঠের বাড়ি বলেই পরিচয় করান। লেখাও আছে তাই। জগৎ শেঠের আসল বাড়ি ছিল ভাগীরথীর পাড়ে, অর্থাৎ যে রাস্তাটা দিয়ে আমাদের আসতে দেখলেন তার বাঁদিকে। 19 শতকের মাঝামাঝি এক বন্যায় সেটা তলিয়ে যায়, তারপর এই বাড়িটা তৈরি করা হয়। জগৎ শেঠ আদতে মুঘল সম্রাটের থেকে পাওয়া একটা উপাধি, যা বংশানুক্রমে পরিবারের 5 জন পেয়েছিলেন। তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যবসায়ী এই জগৎ শেঠ পরিবারের ছিল সুদের ব্যবসা ও কারেন্সি পরিবর্তনের ব্যবসা। সিরাজের বিরুদ্ধে মীর জাফরের সাথে যারা যারা হাত মিলিয়েছিলেন, তাদের মধ্যে জগৎ শেঠ মেহতাব চাঁদ একজন। এই বাড়িটিও বর্তমানে মিউজিয়াম এবং যথারীতি ছবি তোলা নিষেধ। মিউজিয়ামের ভেতরের জিনিস তাই দেখানো গেল না। অবশ্যই জগৎ শেঠের বাড়ি আপনারা দেখতে আসবেন। মিউজিয়ামের ভেতর সেই সময়ের খাট, বিছানা, চেয়ার টেবিল থেকে শুরু করে বিবিধ অস্ত্রশস্ত্র তো দেখবেনই। 200 বছরের কাছাকাছি পুরনো এই বাড়িটাও একটা দেখার বিষয়। জগৎ শেঠের বাড়ি দেখার পর টাঙা আমাদের ছেড়ে দিয়েছিল হাজারদুয়ারির কাছে। টাঙা ভাড়া পড়েছিল 500 টাকা। টাঙা ছাড়ার পর হাজারদুয়ারি দেখার আগে লাঞ্চ করেছিলাম হাজারদুয়ারির কাছেই ফ্রেন্ড হোটেলে। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, খাবারও ভালোই ছিল। ভেজ থালি 80 টাকা। হোটেলের লোকেশন ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এনাদের থাকার ঘরও আছে, যোগাযোগ করে নিতে পারেন। মুর্শিদাবাদের সমার্থক শব্দ যদি কিছুকে বলতে হয়, সেটা নিঃসন্দেহে হাজারদুয়ারি। দরবার হল ও উচ্চপদস্থ ইংরেজদের থাকার জন্যে হাজারদুয়ারি তৈরি হয়েছিল 1829 থেকে 1838 সালের মধ্যে। তৈরি করেছিলেন নবাব নাজিম হুমায়ুন জা। একই রকমের 1000টা দরজা আছে, তাই নাম হাজারদুয়ারি, যদিও তার মধ্যে 100টা দরজা সম্পূর্ণ ফলস। এই আইকনিক টুরিস্ট স্পটটির মধ্যেও স্ট্রিক্টলি মোবাইল, যে কোনো রকমের ক্যামেরা নিষিদ্ধ।
মিউজিয়ামের ভিতরে সবথেকে আকর্ষণীয় জিনিস হলো বিশাল বড় বড় অয়েল পেন্টিং। হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীতে পশ্চিমবঙ্গের সবথেকে বড় 207 মিটার লম্বা ইমামবাড়া। 1846 সালে সিরাজউদ্দৌলা নির্মিত কাঠের ইমামবাড়াটি নষ্ট হয়ে গেলে হাজারদুয়ারির নির্মাতা নবাব হুমায়ুন জার পুত্র বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুন জা 1847 খ্রিস্টাব্দে প্রায় 7 লক্ষ টাকা দিয়ে বর্তমান ইমামবাড়াটি নির্মাণ করেন। এখনও প্রতি বছর মহরম উপলক্ষে মহরম মাসের প্রথম 10 দিন বেশ বড়সড় মেলা বসে এখানে। হাজারদুয়ারি দেখে এবার যাব লালবাগ সদর ফেরিঘাট। 2 কিলোমিটারের কিছু বেশি রাস্তা আমরা হেঁটেই গেছিলাম। আপনারা টোটো করে নিতে পারেন, তবে টোটোওয়ালারা যদি আপনাকে ইনসিস্ট করে গঙ্গা পেরিয়ে ওপারে যাওয়ার জন্য একেবারে টোটো ভাড়া করে নিতে, সেটা করবেন না, তাতে খরচ বেশি পড়বে। বরং গঙ্গার ওপারে লালবাগ গিয়ে সেখানে টোটো ভাড়া করে নিন। আগে একটা ইনফরমেশন দেয়া হয়নি, আমরা যে টাঙা ভাড়া করেছিলাম স্টেশনের বাইরে থেকে, সেটা না করে হাজারদুয়ারির পাশের টাঙা স্ট্যান্ডে খোঁজ নিন। ওখানে টাঙার রেট স্টেশন চত্বরের থেকে কম। হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে গঙ্গার পাড় ধরে দক্ষিণ দরওয়াজার দিকে যাওয়ার সময় দেখতে পেলাম ওয়াসেপ মঞ্জিল বা নিউ প্যালেস। 10 টাকা প্রবেশ মূল্য। এখানে ট্যুরিস্টদের ভিড় একেবারেই নেই। মুর্শিদাবাদের নবাব স্যার ওয়াসেপ আলী মির্জা নিজের বসবাসের জন্য এই প্যালেস তৈরি করেন। বর্তমানে দোতলায় একটা মিউজিয়াম আছে। একবারই দেখভাল হয় না, সব জিনিসের ওপর এই ধুলোর স্তর পড়ে আছে। যদিও ছবি তোলার ব্যাপারে এনারা নিষেধ করতে বলেননি, আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন। গঙ্গা পেরিয়ে ওপারে যাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখতে। এছাড়াও আরও 4টি জায়গা আছে, ওপারে গিয়ে বলছি। নৌকা ভাড়া 5 টাকা। এখানে 2 রকম নৌকা চলে, একটা শুধু যাত্রী পরিবহনের জন্য সাধারণ নৌকা, আর একটা 2টো নৌকা জুড়ে বড় নৌকা বানিয়ে তাতে যাত্রী ও ছোট গাড়ি 2 পারাপার হয়। ফেরার সময় সেই নৌকা পেয়েছিলাম, আপনাদের দেখাবো। যারা লালবাগ কোর্ট রোড স্টেশনে নেমে মুর্শিদাবাদ যেতে চাইবেন, তাদের লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে এই গঙ্গার ঘাটে আসতে হবে। এখান থেকে নদী পেরিয়ে মুর্শিদাবাদ। লালবাগের দিকে 5টা দর্শনীয় স্থান আছে, তার মধ্যে আমরা শুধু খোশবাগ ও রোশনীবাগ যাচ্ছি। এছাড়াও জগৎবন্ধু ধাম, সতীপীঠ, কিরিটেশ্বরী মন্দির ও গুপ্ত মন্দির। 2টো জায়গা দেখতে টোটো ভাড়া নিচ্ছে 200 টাকা। 5টা জায়গা দেখতে টোটো ভাড়া বলেছে 400 টাকা। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। খোশবাগের এই সমাধিক্ষেত্রে নবাব আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, লুৎফা ও সিরাজের পরিবারের অনেকেরই সমাধি আছে। এই খোশবাগ আলীবর্দী খাঁ তার জীবদ্দশায় নিজের সমাধির জন্যই তৈরি করেন। এখানে এসে অদ্ভুত লাগলো, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি দেখতে কোনো ভিড় নেই। এর থেকে বেশি লোকজনের ভিড় দেখেছিলাম জাফরগঞ্জে মীর জাফরের সমাধিতে। খোশবাগে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই কোনো গাইডের টানাটানি। আর যে অবস্থা চোখে পড়লো সেটা না বললেই নয়। কোনো সমাধিতেই লেখা নেই সেখানে কে শায়িত আছেন। একরকম অবহেলায় মুর্শিদাবাদ শহরের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথীর অপর প্রান্তে শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এটা নবাব সুজাউদ্দিন খাঁর সমাধি। যাঁরা একদিনের জন্য মুর্শিদাবাদ বেড়াতে আসবেন এবং মুর্শিদাবাদ স্টেশন দিয়ে শহরে ঢুকবেন, তারা লালবাগের দিকটা বাদ দিতে পারেন। তার পরিবর্তে দেখে নিন কাটরা মসজিদ ও কাঠগোলা রাজবাড়ি।
এই দুটোই আমাদের দেখা হয়নি। আর যারা লালবাগ স্টেশন দিয়ে আসবেন তারা চাইলে লালবাগের দিকের 5টা জায়গা আগে দেখে নেবেন। সেক্ষেত্রে মুর্শিদাবাদের সব জায়গাগুলোতে যেতে গেলে এক রাত থাকতেই হবে। বেশ কিছু থাকার হোটেলের সন্ধান দেব এই ভিডিওর শেষে। খোশবাগ যাওয়ার সময় আপনাদের বলেছিলাম দুটো নৌকা জুড়ে কিভাবে মানুষের সাথে ছোট 4 চাকাও পার হয় দেখাবো। এটা সেই জোড়া নৌকা। দেখুন মানুষের সাথে ছোট ছোট 4 চাকাও যাচ্ছে। লালবাগ সদরঘাট থেকে মতিঝিল 2 কিলোমিটারের কিছু বেশি। আবারও আমরা হেঁটেই এলাম। নতুন জায়গায় এক্সপ্লোর করার ক্ষেত্রে সবসময়ই হেঁটে ঘোরা পছন্দ করি। আপনারা ঘাট থেকে টোটো পেয়ে যাবেন। ম্যাপে দেখছেন অশ্বক্ষুরাকৃতি ঝিলের মাঝখানে একটা দ্বীপ। সেই দ্বীপেই পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর গড়ে তুলেছে একটা পার্ক, যা অনেকটাই কলকাতার ইকো পার্কের মতো। তবে মতিঝিলের কিন্তু ইতিহাস আছে। নবাব আলীবর্দী খাঁর সময় মুর্শিদাবাদে বহু অট্টালিকা প্রস্তুত করবার জন্য ইটের প্রয়োজনে যে সমস্ত খাদ কাটা হয়েছিল সেই খাদগুলোই মতিঝিলে পরিণত হয়। মতিঝিলের রক্ষণাবেক্ষণের জন্য আলীবর্দী খাঁর জামাতা নৌজেস মোহাম্মদ এই ঝিলের তীরে পত্নী মেহরুন্নেসার বা যিনি ঘসিটি বেগম নামে পরিচিত তার বসবাসের জন্য এক অপূর্ব সুন্দর প্রাসাদ তৈরি করেন। মতিঝিলের ওই প্রাসাদের নাম ছিল সাংহি দালান। সেই প্রাসাদের অস্তিত্ব এখন আর নেই যদিও। মুর্শিদাবাদের সমস্ত ঐতিহাসিক স্থান ঘুরে বিকালে চলে আসুন মতিঝিল। বিকালটা এখানে কাটাতে ভালোই লাগবে। আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তাদের যত না ঐতিহাসিক স্থানগুলো আকর্ষণীয় লাগবে, তার থেকে বেশি মজার জায়গা হবে এই মতিঝিল পার্ক। মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন ধরে আবার লালগোলা ফিরে যাব। লালগোলা ফিরে গিয়ে ওখান থেকে 10টা 15-র লালগোলা প্যাসেঞ্জার যেটা শিয়ালদা যায় সেই ট্রেনটা ধরবো। মুর্শিদাবাদ থেকে ধরার রিস্ক নিচ্ছি না, যদি বসতে না পাই সারা রাত আমাদের দাঁড়িয়ে যেতে হবে। গুগলে রিভিউ দেখে আর ফেসবুকে বিভিন্ন ট্রাভেল গ্রুপ ঘেঁটে এই 3টে হোটেল বাছলাম। আগে তো ফ্রেন্ড হোটেলের ফোন নাম্বার দিয়েই দিয়েছি। এই হোটেলগুলোতে 700-800 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়ার ঘর পাবেন। ফোন করে বুক করে নিতে পারেন। এবার মুর্শিদাবাদ ছাড়ার পালা। 7টা 29-এ মুর্শিদাবাদ থেকে লালগোলার ট্রেন ধরে সেদিন 8টা 15 নাগাদ লালগোলা পৌঁছেছিলাম। তারপর স্টেশনের বাইরে গিয়ে রাতের খাবারের জন্য ভালো হোটেলের খোঁজ করতে করতে প্রায় 1 কিলোমিটার দূরে একটা ভালো হোটেলের সন্ধান পাই। খাবারও ছিল সস্তা। ভেজ থালির সাথে ডিম ভাজা নিয়ে 65 টাকা। লালগোলা স্টেশনে যখন ফিরলাম 03172 লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার স্পেশাল এসে গেছে। আমাদের রিজার্ভেশন ছিল না। লালগোলা থেকে একেবারে তারকেশ্বর লাইনের হরিপাল টিকিট কাটলাম। 50 টাকা লাগলো এক একজনের। নৈহাটি নামবো রাত 3:15। লালগোলা শিয়ালদা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন নির্ধারিত সময়ের 1 মিনিট আগেই নৈহাটি স্টেশনে নামালেও এই জার্নি খুব বিরক্তিকর ছিল। তাই আপনাদের বলবো, যদি এই ট্রেন ধরতে হয় 10টা 15-এ লালগোলা থেকে যদি এই ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ধরতে হয়, অবশ্যই যেন আপনাদের রিজার্ভেশন করা থাকে। আমরা জেনারেল কোচে উঠেছিলাম। এমনিতে তো সারা রাত ঘুম হয়নি, আর এই ভারী ব্যাগ কোলে নিয়ে বসতে হয়েছে। নড়াচড়ার জায়গা পর্যন্ত নেই। অবস্থা খুব সঙ্গীন। আপনাদের রিজার্ভেশন থাকলেই ওই ট্রেনে উঠবেন, না হলে অন্য অপশনের কথা ভাববেন। আর নৈহাটি থেকে ব্যান্ডেলের ট্রেন 4:40-এ, 3:15 থেকে 4:40 অবধি আমরা এখানে অপেক্ষা করছি। আধ ঘন্টা লাগবে ব্যান্ডেল পৌঁছতে। ব্যান্ডেল থেকে আমরা আবার শেওড়াফুলির ট্রেন ধরবো। ওখানে 10 মিনিটের মতো ব্যবধানেই ট্রেন পাওয়া যাবে। এই গোটা জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নৈহাটি ব্যান্ডেল লাইনে জুবিলি ব্রিজ পেরিয়ে যাচ্ছি। এই গোটা ট্রিপটায় গঙ্গার পাশেই ঘুরলাম। এই পর্বেই মুর্শিদাবাদে নৌকা করে গঙ্গা পেরিয়ে খোশবাগ যেতে দেখেছেন।
এখন আবার জুবিলি ব্রিজ পেরিয়ে বাড়ির পথে যাচ্ছি। মুর্শিদাবাদ ভ্রমণের 3 পর্বের সিরিজ এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন ও সকলের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন জায়গার গল্প নিয়ে ফিরবো।